তো দেখ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে দ্য স্টোরি অফ প্রজারপাইন। প্রজারপাইন যে আমাদের গল্পটা, এটার মধ্যে জড়িয়ে রয়েছে রোমান মাইথোলজি। রোমান মাইথোলজিকে আমি তোদেরকে বলেছিলাম যে আমরা যে মাইথোলজি অর্থাৎ মিথিক্যাল ক্যারেক্টার্স, যেমন আমরা বিভিন্ন মিথ নিয়ে কথা বলি। যেমন একটা আমাদের হিন্দু মিথোলজি আছে বা সনাতন ধর্মের মাইথোলজি আছে। যেমন ধরে নে আমাদের রাম, লক্ষ্মণ, সীতা, ঠিক আছে, কৃষ্ণ আছে, অর্জুন আছে। তারপর ধরে নে আরো অন্যান্য ক্যারেক্টার্স। কিছুদিন আগে তোদেরকে আমি একটা ক্লাসে গল্প শুনছিলাম, মনে আছে? রোমান দেবতা, দ্য গড অফ ওয়াইন, বেকাস, যার মানে মায়ের পেট থেকে না, তার দুবার জন্ম, একবার মায়ের পেট থেকে আর একবার পরবর্তীকালে ওর বাবার জাং থেকে বা থাইস থেকে। ওই জন্য বেকাসকে আমরা বলি টুয়াইস বর্ন, যে দুবার জন্মগ্রহণ করেছে। ঠিক আছে, এই রোমান মাইথোলজির সাথে যে আরেকটা দেশের মাইথোলজির খুব দারুণভাবে মিল আছে, সেটা হচ্ছে গ্রিক মাইথোলজি। যদি আমরা আমরা যদি ভালো করে লক্ষ্য করি, আমরা এই গ্রিক এবং রোমের মধ্যে খুব কি বলবো মানে দারুণ মিল পাবো। আর দারুণ মিল পাবো মানে কি, এখানে যা এক্সাক্ট ঘটনা এখানেও সেই এক্সাক্টই ঘটনা। ঠিক আছে, এখানে যা ঘটনা এখানেও তাই ঘটনা। আচ্ছা, গ্রিক হচ্ছে একটা ইউরোপিয়ান কান্ট্রি। রোমানও কিন্তু একটা ইউরোপিয়ান কান্ট্রি। মানে এই দুটা কোন মহাদেশে আছে? ইউরোপ মহাদেশে, তাই কি না? অ্যান্সার দে, দুটা কোন মহাদেশে আছে? কোন মহাদেশে রে? ইউরোপে। এবার একটা জিনিস বুঝতে হবে, রোমান যে দেশটা, এটা বর্তমানে কোন জায়গাতে আছে? ইটলি। এটাকে আমরা ভদ্র ভাষায় বলি ইটালি। কথাটা এটা সাইলেন্ট হয়, কথাটা ইটলি। কথাটা কি? ইটালি না, এটা সাইলেন্ট, ধরে নে এটা নাই। কথাটা হচ্ছে ইটলি না, কথাটা ইটালি নয়, কথাটা হচ্ছে ইটলি। কথাটা কি? ইটলি বা ইটালি অনেকে বলে, কিন্তু মেন প্রোনাউন্সিয়েশন হচ্ছে আমাদের ইটলি। তো এই ইটলিরই একটা বড় জায়গা হচ্ছে রোম। এই রোমান যদি আমাদেরকে পড়তে হয়, রোমান হিস্ট্রি আগে একটু জানতে হবে। রোমের নাম রোম হলো কেন? মনে করা হয় এই রোমে দুই এই রোমের নামকরণ হয়েছে রেমুলাস নামক একজন থেকে। রেমুলাস রেমুলাস বলে একজন ব্যক্তি ছিল। এই রেমুলাসের নাম অনুযায়ী এই রেমুলাস থেকে নাম চলে এসছে এটার কি, রোম। রেমুলাস থেকে কোন নাম এসছে? ঠিক আছে, রোমে বা গ্রিসে যোদ্ধাদের দারুণ কি বলবো মানে একটা দবদবা ছিল, যোদ্ধা। এই সময় যোদ্ধারা কেমন হতো, আমরা যেমন আমাদের ভারতের ইতিহাসে রাজা রানীর যুদ্ধ পড়েছি না, এদের এখানে রাজা রানীর কনসেপ্ট আছে, কিন্তু দের ইজ স্লাইট ডিফারেন্স, একটু আলাদা। কেন একটু আলাদা? একটু আলাদাটা কোথায় সেটাকে বুঝতে হবে। একটু আলাদাটা হচ্ছে যে রাজা রানী তো আছে, কিন্তু এদের বিনোদন কি করে হবে? এন্টারটেনমেন্ট। বিনোদন মিন্স এন্টারটেনমেন্ট। এদেরকে আমরা এন্টারটেইন কি করে করবো? ধর আমি রাজা, আমাকে কেউ এন্টারটেইন কি করে করবে? হয়তো কেউ এসে গান করলো, কেউ এসে নাচ করলো, তাই কি না? এইভাবে আমরা এন্টারটেইন হতে থাকবো। কিন্তু এই এন্টারটেইনমেন্টের একটা বড় জায়গা ছিল আমাদের রোমে। একটা বিরাট বড় আমরা অডিটোরিয়াম মতো দেখতে পাই। যেমন বিভিন্ন কলেজে অডিটোরিয়াম থাকে না, যে ফাংশনস জন্য অডিটোরিয়াম থাকে, রোমেও কিন্তু একটা বিরাট বড় অডিটোরিয়াম থাকে, যাকে আমরা বলতাম কলোসিয়াম। কি বলতাম? কলোসিয়াম। কি বলতাম? একে আমরা এখন পর্যন্ত ইতিহাসে দ্য রোমান কলোসিয়াম নামে চিনি। রোমান কলোসিয়াম বর্তমানকালে ভেঙে গেছে, এটা হচ্ছে একটা বিরাট ধরনের অডিটোরিয়াম। আচ্ছা, বর্তমানকালে কলোসিয়ামকে যদি ডাইরেক্ট কোনো কিছুর সাথে তুলনা করা যেতে পারে, এটা হচ্ছে স্টেডিয়াম। এটাকে আমরা বলে দিতে পারি স্টেডিয়াম, একটা ক্রিকেট স্টেডিয়াম। ক্রিকেট স্টেডিয়ামে কি হয়, এখানে ধর ক্রিকেটের মাঠ, আর চারিদিকে এইভাবে করে কি গোল করে লোকজন ভিড় করে ক্রিকেট দেখে, ফুটবল দেখে, তাই কি না? বাড়িতে ক্রিকেট দেখিস তোরা? বাবা আইপিএল দেখছে এখন? দেখে? বাবা আইপিএল দেখে না? দেখে? কার সাপোর্টার? ও সেটা যায় না, শুধু দেখে, তাই কি না? তো আমরা কি দেখি, এখানে ক্রিকেটাররা ক্রিকেট খেলে, আর চারিদিক থেকে এতটা ভিড় ওদেরকে একদম মানে কি বলবো ছেঁকে রাখে, তাই কি না? ওটা হচ্ছে অডিটোরিয়াম। এই রোমানদের মধ্যে যে কলোসিয়ামটা কাইন্ড অফ অডিটোরিয়াম। এখানেও মানুষজন থাকতো, কিন্তু এখানে কি খেলা হতো? এখানে হতো মাঠের মধ্যে যে খেলা হতো, যেমন ধরে নে এইটা একটা কলোসিয়াম যদি হয়, মাঝখানে লোকজন কাজ করবে, আর লোকজন এন্টারটেনমেন্টের জন্য স্টেডিয়ামে যেমন উপর উপর এইভাবে করে বসে থাকে না, ওরকম ভাবে থাকবে। তো এই জায়গাটার মেন কাজ কি? এই কলোসিয়ামে কি হতো, রাজাদের এন্টারটেনমেন্টের মূল
একটা ব্যবস্থাপনা ছিল হচ্ছে গিয়ে যুদ্ধ বা ওয়ার। কেমন ওয়ার? জীবনদায়ী ওয়ার। এখানে রোমানে যারা যোদ্ধা করতো রোম দেশে, এদেরকে বলা হতো গ্ল্যাডিয়েটর্স। কি বলা হতো? গ্ল্যাডিয়েটর। এটা শুধু রোমে না, এটা গ্রিসেও আছে। কি বলা হতো? গ্ল্যাডিয়েটর্স। গ্ল্যাডিয়েটর্সদের যদি আমরা দেখি, মাথায় একটা তাজ টাইপের মুকুট টাইপের, ঠিক আছে, লোহা বা তামার মুকুট। কারণ একটা টাইমে মানুষ লোহার ব্যবহার জানতো না, আমরা জানি তো। একটা টাইমে মানুষ কি লোহার ব্যবহার জানতো? না, একটা টাইমে প্রথমে আসে তামা। তামার আগে অস্ত্র শস্ত্র। হরপ্পা সভ্যতাতে আমরা কোনোদিনও দেখিনি যে লোহার কিছু হচ্ছে, তাই কি না? হরপ্পা সভ্যতা গোটাটা কিসের উপর ভিত্তি করেছিল? তামার উপর। তামা, তারপর আসলো ব্রোঞ্জ। তো তামা আর টিন যদি আমরা একসাথে মিশিয়ে দিই, তামা আর টিন দুটা মিলে ব্রোঞ্জ তৈরি হয়। কুহু এদিকে। তামা আর টিন মিশালে কি তৈরি হয়? ব্রোঞ্জ। তো একটা টাইমে মানুষ আগে তামার ব্যবহার জানলো, তারপর ব্রোঞ্জ, আর লোহাকে অ্যাডাপ্ট করতে করতে বহুত কাল চলে যায়। ঠিক আছে? এই গ্ল্যাডিয়েটরসরা নিজেদের মধ্যে শরীরের উপর বর্ম পরতো, যাকে আমরা ইংরেজিতে বলি আর্মার। কি বলা হতো? আর্মার। আর্মারের কাজ কি? ওদেরকে রক্ষা করবে। কবচ, সুরক্ষা কবচ টাইপের। ঠিক আছে? আচ্ছা, কর্ণকে আমরা চিনি, মহাভারতের কর্ণ। দানবীর কর্ণ বলা হয়। কর্ণের নাম শুনেছি তো আমরা। কর্ণকে আমরা কি বলি? দানবীর কর্ণ। দানবীর কেন বলি? এর একটা বড় কারণ হচ্ছে যে যখন এই কর্ণ মূলত ছিল সূর্যপুত্র। সূর্যপুত্র মানে সূর্যের ছেলে। এর কি ছিল? আমরা বলি সূর্যপুত্র কর্ণ বা সূর্যের ছেলে কর্ণ। এই কর্ণের কর্ণ তো যুদ্ধে হেরে যায়, তাই কি না? কর্ণ মহাভারতের যুদ্ধে হেরে যায়। কিন্তু হেরে যাওয়ার পিছনে একটা বড় কারণ ছিল যে কর্ণের কাছে মেন যেটা জিনিস ছিল সেটা হচ্ছে তার রক্ষা কবচ। কর্ণের কাছে যে মেন জিনিসটা ছিল, যেটা ওকে সবার থেকে প্রোটেক্ট করে চলতো, সেটা হচ্ছে রক্ষা কবচ। একটা শরীরের উপর একটা কবচ ছিল তার। এবং কর্ণবেগকে দানবীরও বলা হয়। দান হয়ে গেছে তোদের? গল্প পরে শুনবি, তোদের যখন আসবে তোদেরকেও গল্প শোনাবো, আজকে ওদের পালা। তো কর্ণকে যখন দানবীর বলা হয়, দানবীর বলার কারণ হচ্ছে কর্ণকে যে যা চাইতো তাই দিয়ে দিত। আজকে ধর কেউ একজন কর্ণ আছে, ঠিক আছে, আমি যদি কর্ণকে গিয়ে বলি যে তোমার সিংহাসনটা একটু লাগতো, দুদিনের জন্য রাজা হতাম, বলছে হ্যাঁ নিয়ে যাও। ও সিংহাসন পর্যন্ত ছাড়তে 2 মিনিট ওয়েট করতো না। ওর জন্য কর্ণকে আমরা বলি দানবীর কর্ণ। কি বলি? দানবীর কর্ণ। এই দানবীর কর্ণ কিন্তু এই সময় ইন্দ্র ছদ্মবেশ ধারণ করে আসে, এবং ইন্দ্র চুপি চুপি এ কর্ণের যে রক্ষা কবচ ছিল বা সুরক্ষা কবচ ওর শরীর থেকে, বলে যে আমাকে এটা দান করো। ভিখারির ছদ্মবেশে আসে বলে আমাকে দান করো। যখন ওটা দান করে দেয়, তখন আর তো কিছু করার থাকে না। ওই জন্য কর্ণ যখন নিজের এই রক্ষা কবচটাকে ফেলে দেয়, এর পরবর্তীকালে যখন কর্ণের রথের চাকা মহাভারতের কুরুক্ষেত্রের মাটিতে ধসে পড়ে, অর্জুন তখনই তাকে তীর মেরে হত্যা করে। এবার ব্যাপারটা হচ্ছে, মহাভারতের যুদ্ধ তো আমি এটা খুব একটা সংক্ষেপে বললাম 2 মিনিটে। মহাভারত তো বিশাল বড়, আমরা মহাকাব্য বলি মহাভারতকে। কিন্তু এত বলা জিনিসটা এখন যদি ওটা বলতে যায় তাহলে পড়ানোটা হবে না। আমি তোদেরকে বলছি মাইথোলজি কি কি। যেমন ধর, আমাদের এখানে বর্ম টর্ম পড়তো না, যেমন লোকজন বর্ম পড়তো, ওরকম ভাবে গ্ল্যাডিয়েটররাও কিন্তু বর্ম পড়তো বা আর্মার পড়তো, যাতে বাইরের কোনো অ্যাটাক, ধর কেউ কিছু মারলো, তরোয়াল মারলো, যাতে তরোয়ালটা ওর শরীরে না কাটতে পারে, তো একটা লোহা বা তামার টিনের কিছু একটা দিয়ে দিল, ঠিক আছে, শরীরে বর্ম পড়ে আছে, এবং এটা যুদ্ধ করতো তাদের সাথে বলিষ্ঠ চেহারা মানুষ। আর এখানে ব্যাপার আছে, ততক্ষণ যুদ্ধক্ষেত্র ছাড়া যাবে না যতক্ষণ না তুমি মরে যাচ্ছ। হয়তো কেউ মরবে, কেউ বাঁচবে, দুজনে যুদ্ধ হবে, কাউকে একজনকে মরতে হবে। ওয়ান মাস্ট ডাই। মরতেই হবে। যদি না ওকে মেরে ছেড়ে দিল, ওটাকে বিজয় বলে ঘোষণা করাই যাবে না। ওটা বিজয়ী না। যতক্ষণ না ওকে মেরে ফেলছে, ততক্ষণ ওর কৃতিত্ব প্রমাণ হচ্ছে না। তো গ্ল্যাডিয়েটর একটা হচ্ছে মৃত্যুর খেলা। গ্ল্যাডিয়েটররা যখনই নামতো ওরা জেনেই নামতো আজকে আমার লড়াই হচ্ছে জীবন সংগ্রাম। যদি জিতে গেলাম রাজার কাছ থেকে টাকা পাবো, আর যদি মরে গেলাম তাহলে তো আর কিছু করারই নেই, তাহলে তো মরেই গেলাম। যেমন হয় আর কি, গ্ল্যাডিয়েটররা ছিল এরকম। গ্ল্যাডিয়েটরদেরকে ধর কেউ বেঁচে গেল, কিন্তু অবস্থা খুব খারাপ, মানে কেটে ফেটে রক্ত ফক্ত বইয়ে একাকার। আমার দিকে তাকিয়ে তো বলে লাভ নাই, খাতার দিকে তাকা, রক্ত বন্যা বইয়ে অবস্থা খারাপ। কিন্তু ওর পরবর্তীকালে ধর এবার ওকে চাইছে যে ও কি করে মরবে, ছেড়ে দিল একটা হিংস্র বাঘকে, যে 6 দিন ধরে খাবার খায়নি। বাঘের সাথে লড়তে হবে, বাঘকে লড়ে হারাতে হবে। বাঘকে লড়ে যদি হারিয়ে দিল তারপরে ওকে হবে।
সিংহকে ছেড়ে দিবে, বাঘ সিংহ মানে বন্য হাতি, মানে যার কাছে টিকতে পারবে না, ওকে যদি মেরে দিল তাহলে হচ্ছে গ্ল্যাডিয়েটররা যোদ্ধা বা শক্তিশালী। তো ওই টাইপের ছিল আমাদের রোমান এর কলোসিয়াম টাইপের একটা স্টেডিয়াম টাইপের বললাম। এখানে মূলত এটা আমরা হিস্ট্রি বললাম, ঠিক আছে। এবার আসছে একটু মিথোলজিক্যাল সাইডে। রোমান আর গ্রিক মিথোলজিতে আমরা বহুত পরিমাণে কিন্তু কি পাই বলতো, মিল পাই। রোমান দেবতা যেটা এখানে, যাকে আমরা কি নামে চিনবো, আগের দিন আমি বলেছিলাম, বল, না মনে থাকতে হবে। ইংলিশে, আচ্ছা গ্রহদের নাম মনে আছে তো? আমাদের সৌরজগতে কটা গ্রহ? কটা গ্রহ রে? কটা? 8টা। সবচেয়ে বড় গ্রহের নাম? বৃহস্পতির ইংরেজি? জুপিটার, এক্স্যাক্টলি। রোমান গডে যার নাম হচ্ছে জুপিটার, গ্রিকেই তার নাম চলেছে জিউস। নাম কি হয়ে গেল? জিউস, ঠিক আছে। জিউসের, এবার এখানে যে রোমান দেবতা, এখানেও সে হচ্ছে গ্রিক দেবতা, শুধু নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আমি আগের দিনও বলেছিলাম যে গ্রিক মাইথোলজি এবং হিন্দু মাইথোলজিতে অনেক মিল আছে। যেমন আমাদের এখানে যেমন দেবশিল্পী বিশ্বকর্মা, ওখানে আছে হেফাইস্টাস, আমি বলেছিলাম। আমি তোদেরকে গডস নিয়ে অনেক কিছু বলেছিলাম। এখানেও আজকে যেটা আমরা পড়বো, এটা হচ্ছে দ্য ডার্ক গডের ব্যাপারে। আচ্ছা, এবার একটা কথা বলি। এই জায়গাতে গ্রিক যদি আমরা একটু বুঝে যাই, আমরা রোমান বুঝে যাব, ঠিক আছে। গ্রিসের জিউসের কিন্তু অনেক ভাই বোন আছে, ঠিক আছে। আর জিউস তার বোনকে বিয়ে করে, যার নাম হচ্ছে হেরা। জিউস তার বোনকে বিয়ে করে, যার নাম হচ্ছে কি? হেরা। এবার ব্যাপারটা হচ্ছে, আমাদের এখানে জিউসের সাথে আমরা বলতে পারি ভগবান শ্রীকৃষ্ণর তুলনা। হোয়াই বলছি, এর একটা বড় কারণ হচ্ছে কৃষ্ণের সাথে আমরা তুলনা কেন করি জিউসকে। মানে আমি বলছি না যে জিউস শ্রীকৃষ্ণ এক, বা আমি কেবল এতটুকু বলতে চাই দেয়ার আর সাম সিমিলারিটিস বিটুইন দিস টু পার্সোনালিটিস। যদিও এরা অনেক অনেক দূরে, তাও এদের যে চরিত্র বা আমরা যে ডেসক্রিপশন পাই, সেটা কিন্তু বহুত অংশে মিল আছে। যেমন আমি যদি বলি, এই জিউসের যে জন্ম, আমরা ভগবান শ্রীকৃষ্ণের ব্যাপারে জেনেছিলাম তো, যে ভগবান শ্রীকৃষ্ণের মা ও বাবাকে বন্দি করে রাখা হয়েছিল, এবং শ্রীকৃষ্ণ তার মামাকে কংসকে মেরে পরবর্তীকালে সবাইকে মুক্তি পাইয়েছিল, তাই না? কংসকে যেদিন মারে সেদিন থেকে তার পরের দিন তার বাবা মা কারাগার থেকে মুক্তি পায়। দেবকী ও বাসুদেবের অষ্টমতম পুত্র শ্রীকৃষ্ণ কাকে বধ করবে? কংসকে। কংসকে বধ করবে, কিন্তু এখানে যে জিউসেরটা এখানে একটু আলাদা। জিউসও বধ করছে, জিউসও মেরে ফেলছে তার মামাকে না, নিজের বাবাকে। নিজের বাবাকে। কারণ কংসও আকাশবাণী পেয়েছিল যে দেবকী ও বাসুদেবের অষ্টম পুত্র তোমার হত্যার কারণ হবে। এখানে জিউসের বাবা যার নাম হচ্ছে গিয়ে ক্রোনস, কি নাম? ক্রোনস, KRONOS, ক্রোনস। ক্রোনসও ভবিষ্যৎবাণী পায় যে তোমার পুত্রের দ্বারাই তোমার অন্তর্ধান ঘটবে। অন্তর্ধান মানে নিধন ঘটবে, মানে মারা যাবে, তোমার অন্তর্ধান ঘটবে। এও ভয় পেয়ে যায় ক্রোনসও, যেমন কংস বধ পায়, ক্রোনসও বধ পায়। দেখ দুটার নামের মধ্যে মিল আছে না, কান্স ক্রোনস, কান্স আর ক্রোনস, এ হালকা হালকা মিল আছে, তাই না? ক্রোনস ভয় পায়, কিন্তু সম্পর্কটা আলাদা। এখানে এটার বাবা, ওখানে ছিল মামা, তাই কি না? ক্রোনস ভয় পেয়ে কি করে, ওর যত বাচ্চা হয়, ঠিক আছে, যত বাচ্চা হয় সবাইকে গিলতে থাকে, সবাইকে গিলতে থাকে, এবং কেমন ভাবে গিলে, গোটা গোটা গিলে যায়। যেমন সাপ গিলে না, মানুষ মানে ডিম টিম গিলে সাপ, বা কোনো প্রাণী গিলে। সাপ কিন্তু দাঁত নাই সাপের, মানে দাঁত আছে কিন্তু সাপ চিবায় না। সাপ কি করে? গিলে যায়। ক্রোনসও কিন্তু গিলতে থাকে। এখানে একটা ছবি খুব পপুলার, যেখানে নাম হচ্ছে স্যাটার্ন ডিভোরিং হিজ সান। যেখানে একজন আর্টিস্টের নামটা আমার এখন মনে পড়ছে না, কিন্তু খুব পপুলার ছবি। তিনি দেখাচ্ছেন যে স্যাটার্নের হাতে বা এই ক্রোনসের হাতে একটা বাচ্চা আছে, আর বাচ্চাটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ক্রোনস, ঠিক আছে। ওইরকম ভাবে ছবিটা দেখানো, মানে একে ওয়ান অফ দ্য কার্সড পিকচার্সও বলা হয়, অভিশপ্ত ছবি, ঠিক আছে, মানে মেন্টাল ডিস্টার্ব করা একটা ছবি। এটা হচ্ছে গিয়ে এই স্যাটার্ন ডিভোরিং হিজ সান, যেখানে পুরোপুরি ক্রোনস পুরো একদম ছিঁড়ে নিচ্ছে তার মুন্ডটা,
ওর মুখে ওর বাচ্চার মুন্ডু, নিজে ওর যে বাচ্চাটা আছে ওর মুন্ডু, স্যাটার্ন ডিভোরিং হিজ সান। তো ক্রোনস গিলে গিলে খায়। ইন অ্যাকচুয়াল এই ছবিটা যে এঁকেছে সে একটু আলাদা হবে। যেমন আমরা সিরিয়ালের কথা বলি, আজকে আজকে যদি আমরা মহাভারত পড়ে শ্রীকৃষ্ণের ব্যাপারে যতটা জানতে পারবো, আজকে আমরা গীতা পড়ে যতটা জানতে পারবো, টিভির সিরিয়াল দেখে কি শ্রীকৃষ্ণ হবে? না, ওই টিভির শ্রীকৃষ্ণ শুধু পিচকারিতে রঙই মারে। শ্রীকৃষ্ণের যে কি লীলা, শ্রীকৃষ্ণের যে কতটা মধুর ভাব, ওটা আমরা বই না পড়লে জানতে পারবো না, তাই কি না? তো বই একটা আলাদা জায়গায়, সিরিয়াল আলাদা জায়গায়। আমি সিরিয়ালের কথাই বলছি না, ছবিটাও ধরে নাও ওই টাইপের সিরিয়াল, যে যে নিজের মতো করে রিপ্রেজেন্ট করছে ব্যাপারটাকে। কথা বোঝা গেল? তো ক্রোনসও সেই রকম। ক্রোনসও কি করে, নিজের মানে ছাত্ররা বলছিলাম, সরি, আহ সন্তানদেরকে, বাচ্চা কাচ্চাদেরকে গিলে ফেলে। এবং এটাও কথা আছে যে ওই ক্রোনসের পেটে বাচ্চারা বড় হতে থাকে। সম্ভব? তুই ধর আজকে মাংস খেলি, দুদিন পর থেকে, না না, দুদিন পর থেকে তুই হঠাৎ বমি করলি, বমির পর থেকে মুখ থেকে একটা চিক বেরালো, মানে মুরগির বাচ্চা হবে। তা তুই 4 দিন আগে মাংস খেয়েছিস, আর হঠাৎ একদিন তোর বমি হলো না, পেট খারাপ, ওয়াক করে বমি করলি, আর বমির পর থেকে তুই দেখছিস বেসিনে কি পড়ে আছে ভাতের সাথে, একটা হলুদ হলুদ চিকেন, এতটুকু বাচ্চা। সম্ভব কি? এটা পসিবল না। কিন্তু রোমান মাইথোলজিতে এটা পসিবল। ক্রোনোসের পেটে তার বাচ্চারা বড় হতে থাকছে। আর এদের মধ্যে প্রত্যেকজন কেউ না কেউ দেবী আর কেউ না কেউ দেবতা। এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের হেরা, যে পরবর্তীকালে জিউসকে বিয়ে করে, কারণ একটু দেখতে সুন্দর বলে। ঠিক আছে? এছাড়া এখানে বেরোয় সমুদ্রের দেবতা। কি বেরোয়? সমুদ্রের দেবতা। সমুদ্রের দেবতার ডেসক্রিপশন খুব দেওয়া আছে মাইথোলজিতে, যে সমুদ্রের দেবতা পোসাইডন, যার নাম কি? পোসাইডন। পোসাইডনের কাছে ট্রাইডেন্ট আছে, ভগবান শিবের ত্রিশূল যেমন, ওটা হচ্ছে ট্রাইডেন্ট। ত্রিশূলটা আমরা এরকম দেখতে পাই না, এরকম একটু বেঁকা, কিন্তু ট্রাইডেন্ট হচ্ছে এরকম, মানে এরকম ভাবে। এটা হচ্ছে ট্রাইডেন্ট। হ্যাঁ হ্যাঁ, কার্টুনে এগুলো খুব দেখায়, এটা হচ্ছে ট্রাইডেন্ট। পোসাইডনের এইটা হচ্ছে গিয়ে ট্রাইডেন্ট। ট্রাইডেন্ট মানে ত্রিশূল। পোসাইডন, পোসাইডন জন্মের টাইমে ছিল লিকলিকা, এই এই বাচ্চা মেয়েটার মতো, এই আর ওর মতো। পোসাইডন একদম লিকলিকা, তোদের থেকে এরা পাতলা। কিন্তু যখন ওর বাবার পেট থেকে বেরায়, পেটও কি করে বেরায়, জিউস লাথি মারতে থাকে তার বাবা ক্রোনসকে। এক একবার লাথ মারছে, আর একবার ওয়াক ওয়াক করে বমি করছে। যখন বমি করছে এক একটা বাচ্চা বেরাচ্ছে মুখ থেকে। হ্যাঁ, অনেক। তো যখন লাথ মারতে মারতে বেরাচ্ছে, একটা টাইমের পর বেরায় পোসাইডন। পোসাইডন জন্মের টাইমে ছিল লিকলিকা চেহারা, যখন বাবার পেট থেকে বেরায়, 6 অ্যাপ বডি বিল্ডার ওয়ালা, মানে প্রপার মেয়েদের ক্রাশ। ঠিক আছে? মানে একবার মেয়েরা দেখবা বলবে একেই চাই বর হিসাবে, ওকেই বিয়ে করব। ওই টাইপের লোক হচ্ছে পোসাইডন, মানে একদম হাতে ট্রাইডেন্ট ধরে, একদম চাপা দাড়ি, ঠিক আছে, লম্বা লম্বা চুল, একদম বডি বিল্ডিং, 6 অ্যাপস, একদম হাতে ট্রাইডেন্ট নিয়ে এইভাবে করে বেরিয়ে আসছে বাবার কোল থেকে, সরি পেট থেকে। ঠিক আছে? তো এই টাইপের হচ্ছে রোমান মাইথোলজি। জিউস আবার কি? জিউস যেহেতু বেঁচে ছিল এবং সব ভাইদেরকে উদ্ধার করে, সে হয়ে যায় সুপ্রিম গড। সুপ্রিম গড মিন্স, আমাদের এখানে দেবরাজ ইন্দ্র আছে, দেবরাজ ইন্দ্র, ইন্দ্রর ব্যাপারে আমরা জানি না। ইন্দ্রের নাম শুনিসনি? দেবরাজ ইন্দ্র, ইন্দ্রের নাম শুনিসনি? আচ্ছা শুনে রাখ। আমাদের স্বর্গের দেবতা মনে করা হয় ইন্দ্রকে। এই যখন ইন্দ্র, এর হাতে মেন পাওয়ার হচ্ছে বজ্র। বজ্র মিন্স ঠান্ডা। ঠান্ডার মানে কি? বজ্রপাত। দেখায় না? আচ্ছা, আহ যখন হনুমান, আমাদের হনুমানজি, বজরংবলী, হনুমানের নাম হনুমান হলো কেন? হানু কথার অর্থ হচ্ছে আমাদের এই ফেসের যে এই মুখমণ্ডলটুকুটা, একে বলা হয় হানু। সংস্কৃতে একে কি বলা হয়? হানু। হানু মানে নাকের নিচ থেকে এইটুকুটাকে আমরা কি বলি? হানু। যে আমার যে দাড়ি মোছ দেখতে পাচ্ছিস না, এখান থেকে এটা, এইটুকুটাকে আমরা বলি হানু। আর মান কথার অর্থ হচ্ছে আক্রমণ বা কেটে ছিঁড়ে যাওয়া, মান। তো যখন দেখে যে হনুমান, আমরা ছোটবেলায় গল্প পড়েছি না, যে হনুমান আম ভেবে সূর্যকে খেতে গেছিল। হ্যাঁ, ওই যে আমাদের হনুমান ইয়ে চালিসাতেও আছে ওই ব্যাপারটা, যে হনুমান ছোটবেলায় কি করেছিল, যে আম ভেবে সূর্যকে গিলতে গেছিল। একজন, যা। তো হনুমান যখন যায়, বজরংবলী যখন যায়, ওর নাম ছিল তখন কি বলতো? মারুতি। মারুতি যখন উঠতে উঠতে যায় একদম সূর্যের পাশে যায়, সূর্য যত কাছে আছে সূর্য বড় হচ্ছে। তো খাবে কি করে? তখন বজরংবলী ওই ছোট্ট বয়সে নিজের বিকরাল চেহারা দেখালো, আর গোটা সূর্যকে খেয়ে নিতে গেল।
এবার যখন খেতে, মানে কি বলবো, যে যখন যাচ্ছিল, ঠিক আছে, খেতে যাবে, তখন দেখে যে অবস্থা খারাপ আছে। দেবরাজ ইন্দ্র পায়চারি মারছে। দেবরাজ হচ্ছে রাজা, রাজা পায়চারি মারছে যে প্রজা কেমন আছে, দেবতারা কেমন আছে। ঐরাবতে, ঐরাবত হচ্ছে ওর হাতি, হ্যাঁ, ঐরাবত, ঐরাবতে পায়চারি মারছে। আর ওর মেন হচ্ছে বজ্র। দেখে এই বাঁদরের বাচ্চা এখান থেকে যাচ্ছে, একে মারবো। কেন? সূর্যকে খেতে যাচ্ছে। ওকে, যে ও সূর্যকে খেতে যাবে, আর এত দূর আসলো কি করে বাঁদরটা? কারণ মারুতি কি আমাদের বজরংবলীকে আমরা দেখেছি লেজ টেজ আছে বাঁদর, না না। তখন ও কি করে, নিজের বজ্র মারে। কাকে? বজরংবলীকে। যখন বজ্র মারে, তখন ওই বজ্রটা গিয়ে লাগে তার থুতনির এখানে, এই জায়গাটা হানু। আর যখন এখানে কেটে গেল তো হয়ে গেল মান। তখন থেকে নাম পড়ে গেল হনুমান। আজকে আমরা যে হনুমান পূজা করি, এই হনুমান কথাটা অর্থ হচ্ছে যার এই জায়গাটা কাট, হনুমান। এটা কি হনুমান। তো এইরকম ভাবে কি বলতো, এদেরও যেমন আমাদের দেবরাজ ইন্দ্র, এদের হচ্ছে গিয়ে গ্রিক দেবতা জিউস। আর এই জিউসেরই নাম রোমান মাইথোলজিতে গিয়ে হয়ে গেছে জুপিটার। ঠিক আছে, এখানে কি হয়ে গেছে? জুপিটার। এখান থেকে নরকেরও দেবতা বেরায়। ঠিক আছে, নরকের দেবতা হচ্ছে হেডেস। ঠিক আছে, কি বেরায়? হেডেস। আর ওর একটা 3 মাথাওয়ালা কুকুর আছে। ঠিক আছে, ওর একটা 3 মাথাওয়ালা কুকুর আছে, যাকে আমরা বলি দ্য ডগ অফ হেল। ঠিক আছে, ওই 3 মাথাওয়ালা কুকুর খুব হিংস্র, আর একমাত্র ওকে কন্ট্রোল করতে পারে আমাদের হেডেস। ঠিক আছে, হেডেস চলে যায় নরকের দেবতা। হেডেস পেয়ে গেল নরক, স্বর্গ পেয়ে গেল জিউস। জিউস স্বর্গ পাবে কারণ জিউসই একমাত্র যে ওদেরকে উদ্ধার করেছে। ঠিক আছে, এরকম ভাবে আমরা এই জায়গাতে পাবো রোমান মাইথোলজিতে এই হেডেসটাই হয়ে গেছে প্লুটো। কি হয়ে গেছে? প্লুটো। যে অন্ধকারে থাকে, যে কিসে থাকে? ডার্কনেসে। ঠিক আছে, পড়তে শুরু করছি দ্য স্টোরি অফ প্রজাপাইন। প্রজাপাইন একজন রাজকুমারী বলা যেতে পারে, এবং এখানে আমরা রোমান মাইথোলজিক্যাল ক্যারেক্টার্স গুলো ভুড়ি 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 পাবো। ঠিক আছে, ওকে। সো তোদের কত দূর হলো বাবু? চলছে? হয়ে গেছে? দেখি। হ্যাঁ, ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে শান্ত। ট্র্যাঙ্কুইল হচ্ছে শান্ত। আকাশ যদি শান্ত হয় তাকে আমরা বলতে পারি যে ট্র্যাঙ্কুইল স্কাই, টুডে স্কাই ইজ ট্র্যাঙ্কুইল। ওকে, আচ্ছা, এটার গ্রামার গুলো করতো, এটার, এটা, আর পরেরটা, পরেরটাই কর। পেজ নাম্বার 90 এর গ্রামার গুলা কর। এটা করার পর আমি একবার চেক করে দিচ্ছি। সো স্টার্ট করব, তোরা বই আছে তো? কুহু, কি করবি বলতো? যে লাইনটা মানে জানবি না, পরের দিন থেকে ওটা লিখে আনবি। ওটা এনেছিলি তুই, তুই মাঝখানে মানে উধাও হয়ে গেলি। ওগুলো আছে লিখায় খাতা, আগের গল্পটা লেখা আছে? আছে তো? এটাও সেম কাজ থাকবে তোদেরও। মানে জানবি না, খাতায় যাতে লিখা থাকে। ঠিক আছে, এখান থেকে আমি বলবো, প্লাস বইয়েও লিখবি। আর যেগুলো ধর ছুটে গেল আমার এখানে বাড়িতে, ওগুলো আন্ডারলাইন করে আনবি, আর খাতায় লিখে আনবি। আই উইল টেল ইউ দ্য মিনিং দ্য নেক্সট ডে। ঠিক আছে, ওকে। এখানে একটু লেট স্টার্ট থেকেই পড়ছি, কারণ মাইথোলজির ব্যাপার তো। দ্য স্টোরি অফ প্রজারপাইন অ্যান্ড প্লুটো ইজ a mythological story that dates back to the ancient Roman civilization. তোদেরকে আগে রোমান মাইথোলজির ব্যাপারে বলে দিচ্ছি, আশা করি বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে, রোমান মাইথোলজির গল্প বলে দিলাম। A similar story can be traced in ancient Greek mythology. Underline that line. The ancient Greek mythology তেও আমরা সেম জিনিসই পাই। ঠিক আছে, বললাম না, রোমানের সাথে গ্রিকের একটা ভাই ভাইয়ের সম্পর্ক। এ যা করবে আমিও করব, ও যা করবে আমিও করব। ঠিক আছে, হ্যান্ডেল ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, যেটা মানে জন্মের পর জন্ম একইভাবে চলে আসছে। মিথ ইজ অ্যান ইমাজিনারি ন্যারেটিভ দ্যাট ট্রাইস টু এক্সপ্লেন দ্য নেচার অ্যান্ড ইটস মিস্ট্রিজ। বলছে মিথোলজি হচ্ছে এমন এক প্রকারের রূপকথার গল্প, যেটা আমাদের কি বলবো, যে সেই সময়কার প্রকৃতি এবং সেই সময়কার যে চমৎকার সেগুলো একটু তুলে ধরে। চমৎকার মানে কি বলতো, যে ন্যাচারাল থিংস। আসলে মোরাল, আমরা মানে যে কোনো ন্যারেটিভ স্টোরি দিয়ে আমরা কি জানতে পারি, ওটার মাধ্যমে সমাজে কি বলতে চাইছে। ঠিক আছে, সমাজ কি, ওর পার্সপেক্টিভটা কি। ঠিক আছে, ওগুলো চল দেখে নি। ইউনিট 1, লং লং এগো আ বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি। সিসিলি বলে একটা সত্যি দ্বীপ আছে পৃথিবীতে, সিসিলি বলে একটা সত্যি দ্বীপ আছে। বহুত বহুত যুগ আগে একটা খুব সুন্দর একটা আইল্যান্ড ছিল, যার নাম হচ্ছে সিসিলি। দেয়ার লিভড এ গডেস কল্ড সেরেস। সেখানে একটা
দেবী দেবী বসবাস করতো, যার নাম হচ্ছে সেরেস। সিসিলি একটা দ্বীপ, দ্বীপের নাম সিসিলি হচ্ছে একটা দ্বীপের নাম। সেখানে কে বাস করতো? সেরেস। শি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, তিনি ছিলেন ফসলের দেবী। প্লান্টস অ্যান্ড ট্রিজ, গাছপালা, অর্থাৎ তিনি এক কথায় প্রকৃতির দেবী। শি ইজ দ্য গডেস অফ নেচার। যদি তোকে এক কথায় জিজ্ঞেস করে হু ইজ সেরেস, সেরেস ইজ দ্য গডেস অফ নেচার। কথা বুঝালো? আর বোধহয় 2 মিনিট আছে রে। হ্যাঁ, 5 মিনিট, 5 মিনিট, 5 মিনিট আছে আর। ওকে। কি? কিসের 9? ওখানে নারেশন চেঞ্জ আছে। কি আছে ওটা? অ্যান্টনি মানে অপোজিট ওয়ার্ডস। আচ্ছা, তিনি হচ্ছেন কি নেচারের দেবী। সো অন হার ডিপেন্ডেন্ট দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। যেহেতু তিনি নেচারের দেবী, আর আমরা নেচারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। নেচার ছাড়া আমরা বেশ বাঁচতে পারবো না, তাই কি না? আমরা বলি না গাছ আমাদের বন্ধু, ট্রি ইজ আওয়ার ফ্রেন্ড, অ্যান্ড ট্রি ইজ দ্য পার্ট অফ নেচার। প্রকৃতিতে যদি গুরুত্বপূর্ণ কেউ হয়ে থাকে, দ্যাট ইজ ট্রি। যেহেতু ট্রি ছাড়া আমরা বাঁচতে পারবো না, এর মানেই হচ্ছে আমরা নেচার ছাড়া বাঁচতে পারবো না। যদি ট্রি না থাকে তাহলে সেখানে মানুষ থাকবে না, প্রথম কথা। ট্রি না থাকলে বায়ু টায়ু থাকবে কিনা ওটা পরের কথা, কিন্তু ট্রি না থাকলে মানুষই থাকবে না। তো মানুষের বেঁচে থাকার জন্য কি দরকার? ট্রি। তো বলছে কি যেহেতু তিনি আহ ফসলের দেবী, মানে এক কথায় নেচার দেবী, ফসল গাছপালা পশু পাখি সবাই সেরেসের উপরেই নির্ভরশীল। সেটার জন্য তিনি হচ্ছেন কি তার উপর ডিপেন্ড করে গোটা পৃথিবী কেমন থাকবে, হাসি খুশি থাকবে কিনা, হ্যাপিনেস অফ দ্য ওয়ার্ল্ড, তার উপরেই ডিপেন্ড করে। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার, সেরেসের একজন খুব সুন্দর একজন ডটার বা কন্যা ছিল, তার নাম হচ্ছে প্রসারপাইন। লুক এট দ্য বুক। ঠিক আছে? সেরেসের একজন কে ছিল? ডটার। ডটার মানে কন্যা ছিল, তার নাম হচ্ছে প্রসারপাইন। হোম শি লাভড দ্যান হার লাইফ, যাকে তিনি তার জীবন দিয়েও ভালোবাসতেন, মানে জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। কথা বলবি না, আমার দিকে তাকা, এখানে পড়তে এসেছিস তোরা, গল্প করতে না। whom she loved more than her life, যাকে তিনি ভালোবাসতেন নিজের জীবনের থেকেও বেশি। প্রজারপাইন was the brightest and loveliest of all girls, প্রজারপাইন ছিল সব থেকে আদুরে এবং এমন একটা মেয়ে যাকে সবাই ভালোবাসে। Her cheeks were rosy and beautiful like the apple blossom in the springs, তার গাল ছিল গোলাপের মতো, রোজি মানে একটু গোলাপি টাইপের, তার গাল ছিল গোলাপি, and beautiful, খুব সুন্দর, যেমন মনে হচ্ছে যেন বসন্তে গাছে আপেল ধরেছে। বসন্তে যে গাছে আপেলটা ধরে, ওই আপেলের মতো তার গালগুলা লাল, রেডিশ চিকস। ঠিক আছে? হার আইজ ওয়ার ব্লু অ্যাজ দ্য স্কাই, তার চোখগুলো যেন নীল আকাশের মতো পরিষ্কার। ইন দ্য এপ্রিল, আচ্ছা এপ্রিলে আকাশ পরিষ্কার কেন বলছে? কারণ ব্যাপারটা হচ্ছে গ্রিক অ্যান্ড রোমান যে জায়গা থেকে বিলং করে, এটা মনে রাখতে হবে। এই জায়গাটা হচ্ছে সেই জায়গাগুলা যে জায়গা হচ্ছে উইন্টার, এটা হচ্ছে মূলত কি বলতো, যে উইন্টার এখানে বেশি, উইন্টার মানে শীতকাল। যত ইউরোপিয়ান কান্ট্রিজ আছে এখানে 90% টাইমে শীতকাল জুড়ে থাকে, আমি তোদেরকে বলেছিলাম, তাই না? শীতকাল জুড়ে থাকে। শীতকাল কেন থাকে? কারণ ভূগোলের যে জায়গাতে, পৃথিবীর যে জায়গাতে ওরা অবস্থিত, সেখানে সূর্যরশ্মি ভালোভাবে পড়ে না। সো এখানে 10 মাস থাকে আমাদের শীত, 1 মাস গরম, আর 1 মাস স্প্রিং। 10 2 12। ঠিক আছে? 10 মাস উইন্টার বা শীত, 1 মাস গরম, আর 1 মাস স্প্রিং থাকে। তো এই সময় এখানকার সময় এদের কাছে, আমাদের দেখো এখন আমাদের এখানে গরমকাল। আজকে কোন মাস চলছে এটা? মে, তাই কি না? জুন জুলাই এখনো গরম বাকি আছে। আমরা কথা বলতে বলতে ঘেমে যাচ্ছি। আর ওদের কাছে এপ্রিল মানে হচ্ছে সেই দিন যেখানে ওরা আরাম করে। এপ্রিল ওদের কাছে সমাজে লাভলিয়েস্ট মান্থ। এপ্রিল ওদের কাছে মানে কি বলবো, মানে মারাত্মক সময়। ওদের কাছে এপ্রিল মানে হেভেন, স্বর্গ পেয়ে গেছে ওরা। কারণ বাকি 10 মাস শুধু ওরা ঠান্ডায় থাকে। আর আমাদের এখানে গরম হচ্ছে নরক, আর মানে শীত হচ্ছে আমাদের কাছে একটু স্বর্গ স্বরূপ, তাই না? আমাদের ক্ষেত্রে উল্টা, কারণ আমরা থাকি গরম দেশগুলাতে আর ওরা থাকে ঠান্ডার দেশগুলাতে। কথা বোঝা গেল? তো এপ্রিলকে কেন বলা হয়েছে যে দ্য স্কাই ইজ এপ্রিল? তার চোখ হচ্ছে মানে একদম নীল আকাশের মতো পরিষ্কার। চোখ হচ্ছে নীল একদম। ঠিক আছে? আচ্ছা চোখ নীল মানে এই যে আমাদের যে লেন্স যেটা, ওটা নীল। আচ্ছা এটা হচ্ছে তার ফিজিক্যাল ডেসক্রিপশন। ঠিক আছে? প্রজারপাইন দেখতে কেমন যদি কোশ্চেনটা করে, ঠিক আছে? প্রজারপাইন দেখতে কেমন?
তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা আমাদেরকে এইভাবে করে লিখতে হবে যে her cheeks were rosy and beautiful like the apple of blossom in spring. Her eyes were blue as the sky in April. Her golden curls, এবার আসছে কি, her long golden curls, curls মানে কি বলতো জানিস, কার্লি হেয়ার করি না মেয়েরা, কার্লি হেয়ার করে, কার্লি হেয়ার হচ্ছে ওটা। her long golden curls, তার চুল হচ্ছে বড় এবং সোনালী কালারের, ঠিক আছে, সোনালী কালার, কারণ আমাদের এখানে বেশিরভাগ লোক কালো, কালো মিন্স চুলের রং কালো, গায়ের রঙও কালো, তাই কি না? কারণ কি বলতো, আমাদের এখানে সূর্যরশ্মি খুব ডাইরেক্ট পড়ে এবং আমাদের শরীর একটা কেমিক্যাল প্রডিউস করে যাকে আমরা কি বলি বলতো, মেলালিন। কি বলি? মেলালিন। মেলালিন যার শরীরে থাকে তার কোনোদিনও স্কিন ক্যান্সার হবে না। যে তোকে আজকে যদি পর তোদেরকে কেউ যদি কালুয়া বলে ডাকে, বলবি তুই আগে ক্যান্সারে মরবি, আমি না। কারণ কি, আমার শরীরে মেলালিন আছে। মেলানিন কি করে, সূর্য থেকে আসা ইউভি রেসকে আমাদের শরীরে প্রবেশ করতে দেয় না, প্রোটেক্ট করে। ইট ইজ আ কাইন্ড অফ অ্যান্টিবডি, ঠিক আছে? আমাদের যাদের স্কিন প্রবলেম তারা দেখবে একদম ফর্সা থাকে আর তাদের একদম প্রপার বন্ধ থাকে হাত পা। নিয়ে নে খাতা, নিয়ে নে। ওকে, সো তাহলে বোঝা গেল তার চুল হচ্ছে গিয়ে গোল্ডেন এবং কার্লি। were as bright as the sunlight in the spring time, যেন বসন্তকালে সূর্যের ঝলমলে রোদের মতো ওর চুলগুলো হচ্ছে লং এবং গোল্ডেন। all the radiant loveliness of springtime seemed to have taken the form of his fair maiden, মনে হচ্ছে যেন বসন্তের সমস্ত সৌন্দর্য এই নারীর দেহে এসে ঢলে পড়েছে। এক কথায় মানে বলছে বসন্ত যতটা সুন্দর তার থেকেও সুন্দর হচ্ছে এই নারী, যার নাম হচ্ছে কি প্রজারপাইন। এক কথায় প্রজারপাইন হচ্ছে দ্য ফেয়ারেস্ট, ফেয়ারেস্ট অ্যামং অল, মানে সবচেয়ে বিশ্ব সুন্দরী যাকে বললে ভুল হবে। বিশ্ব সুন্দরী মানে বিশ্ব সুন্দরীর থেকে 2 স্টেপ উপরে হচ্ছে কি আমাদের প্রজারপাইন। যেমন আমাদের স্বর্গে অপ্সরাদের কথা বলা হয় না, অপ্সরে মেনকা, রম্ভা, উর্বশী, এদের কথা বলা হয় না? এরা কি, কেন এদেরকে আমরা অপ্সরা বলি? দে আর গুড লুকিং, তারা বিউটিফুল। এক কথায় সেরেস হচ্ছে ওই টাইপের যে হচ্ছে প্রচন্ড গুড লুকিং, বিউটিফুল, এলিগেন্ট পার্সোনালিটি, যার মানে মারাত্মক সে, ঠিক আছে? এভরিবডি সেড, সবাই বলে, বইয়ের দিকে তাকা, এভরিবডি সেড, সবাই বলে শি ইজ দ্য স্প্রিং, সে নিজেই বসন্ত। লোক মানে তাকে এক কথায় বসন্তের সাথে তুলনা করা হচ্ছে, শি ইজ কম্পেয়ার্ড টু দ্য স্প্রিং, বাট whereas on the other hand everyone says that she is the spring herself, যে সে নিজেই হচ্ছে গিয়ে কি বসন্ত। মানে তার রূপ এমন, তার ফিজিক্যাল ডেসক্রিপশন এমন ভাবে দেওয়া হয়েছে, তার এতটা শারীরিক সৌন্দর্য, তাকে নিজেই বসন্তের সাথে তুলনা করা হয়েছে। প্রজারপাইন হেল্প হার মাদার ইন দ্য ফিল্ডস, প্রজারপাইন তার মাকে মাঠে ঘাটে হেল্প করে। With her young companions, she danced and sang while gathering flowers. তার অনেক সখী রয়েছে, যেমন সখী মানে মেয়ে বান্ধবী, যেমন আমাদের শকুন্তলা আমরা যদি পড়ে থাকি, শকুন্তলার নাম শুনেছি? শকুন্তলা, অভিজ্ঞানম শকুন্তলা, মহাকবি কালিদাসের লেখা একটা খুব গুরুত্বপূর্ণ নাটক। ওখানে আমরা অনেক জনের ডেসক্রিপশন পাই, তার মধ্যে আমাদের একজন হচ্ছে শকুন্তলা। শকুন্তলার দুটা বান্ধবী রয়েছে, অনুসুয়া আর প্রিয়ম্বদা। এরকম এরও রয়েছে, প্রজারপাইনও একই রকম সুন্দরী, বিশ্ব সুন্দরী, জাস্ট লাইক আমাদের শকুন্তলা, এবং তারও ফিমেল কম্প্যানিয়ন্স রয়েছে, মানে তার নারী বান্ধবী রয়েছে, ঠিক আছে, যার সাথে সে নেচে বেড়ায়, গান করে বেড়ায় এবং ফুল কোড়ায়। মনে রাখবি, মহাকবি কালিদাসের যে অভিজ্ঞানম শকুন্তলম, ওখানেও কিন্তু আমরা সেম ডেসক্রিপশন পাই যে শকুন্তলা এমন যে তাকেই মনে হচ্ছে সে প্রকৃতির একটা অপরূপ সৃষ্টি। যেমন প্রজারপাইনের আমরা ডেসক্রিপশন পাচ্ছি, শকুন্তলাও এরকমই দেখতে, ঠিক আছে? এটা জাস্ট একটা আমরা মানে কম্প্যারিজন করলাম। ফার ডাউন দ্য আর্থ, ফার ডাউন দ্য আর্থ মানে একদম মাটির তলায়। মাটির তলায় মানে বুঝতে পারলি তো? হেল, হেল। আমরা মনে করি না আমরা নরক কোথায় আছে, সরি স্বর্গ কোথায় আছে উপরে, নরক কোথায় আছে পাতাল লোক, বলি না পাতাল লোক বা নরকেও ঠাঁই হবে না, নরক মানে মাটির নিচে। আমাদের ধর্মীয় বিশ্বাস যে নরক কোথায় রয়েছে, মাটির তলাতে, এরা ওটা বিশ্বাস করে। ফার ডাউন দ্য আর্থ, ফার ডাউন দ্য মানে মাটির তলাতে গভীরে, দ্য লিভ ডার্ক প্লুটো, সেখানে থাকে অন্ধকার প্লুটো। অন্ধকার প্লুটো মানে দ্য গড অফ ডার্কনেস, হি ইজ দ্য গড অফ ডার্কনেস। ডার্কনেস মানে হেলের দেবতা, হেলের দেবতা মানে কি, নরকের দেবতা। আমাদের এখানে নরকের দেবতাকে হিন্দুতে যমরাজ, যমরাজ আর কে তো,
এ বাবা, তো আর কে আছে আমাদের? যমরাজ। তোকে নরকেই ছাই হবে তোর। কি বল? হুম। হুম। তার মধ্যে ও একটা আর আমি একটা, তুই দেখবি। ব্যাস দাঁড়িয়ে যা। বাবা কালী একদম। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের যে মেন কথা, প্লুটো, ডার্ক প্লুটো, দেখ ডার্ক প্লুটোটা আন্ডারলাইন কর। ডার্ক প্লুটোটা আন্ডারলাইন কর। ডার্ক প্লুটো কোথায় বলা হচ্ছে? ডার্ক প্লুটো বলার কারণ হচ্ছে, প্লুটো ডার্ক না, বা এর দুটো অর্থ হতে পারে। প্লুটো ডার্ক হতেও পারে, হয়তো তার স্কিন কালার ডার্ক, হয়তো, কিন্তু এটা খুব লেস পসিবিলিটি, বা বলা হবে একটা স্টুপিডিটি। এটাকে স্টুপিডিটি বলা কেন হবে? কারণ যে জায়গার কথা বলা হচ্ছে রোমান কালচারে, সেখানে মানে কি বলবো, 99% পিপল আর হোয়াইট, তারা সাদা চামড়ার, ফর্সা। সেখানে যদি আমি বলি ডার্ক প্লুটো, সে জায়গাটা মনে হবে যে কেমন, প্লুটো কি তাহলে কালো, কালিয়া? না, সে কালিয়া না। সে ডার্ক কেন? সে ডার্ক হচ্ছে একটাই কারণে, এই কথা হবে না। সে ডার্ক হচ্ছে একটাই কারণে, কারণ সে যে জায়গাতে থাকে নরকে। আমরা যখন হেলের ডেসক্রিপশন পাই, বিভিন্ন লেখকের রাইটার্স এর হেলের ডেসক্রিপশন, না, কি করবি? না, এখানে বসে থাক, গল্প শোন। তো যখন আমরা প্লুটোর ডেসক্রিপশন পাই, প্লুটোর ডেসক্রিপশনে আমরা কি পাচ্ছি, হেলের ডেসক্রিপশন যখন পাই, বিভিন্ন কবি হেলের ডেসক্রিপশন দিচ্ছেন নিজের মনের থেকে। এর মধ্যে অন্যতম দুজনের নাম আমি বলছি, জন মিল্টন, আরেকজন হচ্ছে দান্তে। একটা হচ্ছে দান্তে, আরেকটার নাম কি? মিল্টন। মিল্টনের বোতল হয়, মনে রাখবি, মিল্টনের বোতল। ওখান থেকে বোতল বাদ দিয়ে দিবি। মিল্টন। আরেকটার নাম কি? দাঁতে না, কথাটা বলবি দান্তে। দান্তে কি নাম? দান্তে, দাঁত থেকে দান্তে। আরেকটা মিল্টনের বোতলটা মিল্টনের বোতল লাগলো, ওরকমই হবে। আরেকটা হচ্ছে মিল্টন, আরেকটা হচ্ছে দান্তে। এই দুজন গিয়ে হেলের ডেসক্রিপশন দিচ্ছে নিজের মন থেকে, যেখানে বলা হচ্ছে হেলে সামনে কি আছে আমরা দেখতে পাবো না, কেবল বয়ে চলেছে মানে আগুনের নদী, মানে ম্যাগমা লাভা বয়ে চলছে। সেখানে শুধু ডার্কনেস। সেখানে কোনোদিনও খুশি আসে না, সেখানে কোনোদিনও আনন্দ আসে না, সেখানে কোনোদিনও আলো আসে না। আলো কেন আসে না? আলোকে মনে করা হয় হোপের সিম্বল। হোপ মানে আশা। এই আশা না, হোপ মানে আশা। আশা মিন্স হোপ, যে আমার একটা কিছু ভালো হতে পারে। ওখানে জন মিল্টন বলছে হোপ নেভার কামস টু দ্য হেল। আশার আলো কোনোদিনও এই নরকে এসে পৌঁছায় না। তোর জন্য নরক কি? পুরো ডার্ক। এখানে যে ডার্ক প্লুটো বলা হয়েছে, প্লুটো ডার্ক না, বা তার গায়ের চামড়া ডার্ক না। প্লুটো যে জায়গাটাতে থাকে, বা প্লুটো যে হেলে থাকে, ওই হেলটা হচ্ছে ডার্ক। ঠিক আছে? হেলটা কি? ডার্ক। নরক কি? অন্ধকার। কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেথ। এই জায়গাটা হচ্ছে মৃতের জায়গা, মরণের জায়গা। He had often asked some goddesses to come and live with him. প্লুটো এর আগে অনেক মানে গডেসকে, গডেস মানে দেবীকে প্রপোজ করেছে যে আপনি আসুন, আমাকে বিয়ে করুন এবং হেলে থাকুন। কিন্তু কোন দেবী? কেউ ধরে নে, তোকে আমি একটা কথা বলছি, আজকে তোরা তাজমহলে থাকিস, ঠিক আছে? আর একটা গরিব ছেলে এসে তোকে বলছে, চ আগে আমি তোকে আমার কুঁড়ে ঘরে রানী বানিয়ে রাখবো, যাবি? তোরা বলবি না স্যার, যদি বলি যে না যাবো, তাহলে আমাদেরকে খারাপ দেখাবে। সত্যি বল, যাবি কি? কেউ যাবে না। কেউ যাবে না। আজকে তুই যদি আম্বানির বাড়িতে বড় হোস, এবং তোকে যদি কেউ বলে যে তোকে চ আমি আমার কুঁড়ে ঘরের তোকে রানী বানিয়ে রাখবো, হ্যাঁ, কেউ যাবে না। ঠিক আছে? কেউ যাবে না। দ্যাটস ইজ দ্য হার্শ রিয়েলিটি। ওটার জন্য এই প্লুটো কি করেছে, অনেক দেবীকে বিয়ে করার জন্য প্রপোজ করেছে যে আসো আমাকে বিয়ে করো এবং আমার সাথে থাকো। কিন্তু নরকে কে থাকবে? কোন দেবী নরকে থাকবে? কেউ থাকবে না। ওটাই বলছে যে হি অফেন আস্কড সাম গডেসেস টু কাম এন্ড লিভ উইথ হিম। সে অনেক দেবীকে বলেছে যে আসো আমার সাথে নরকে একটু থাকো কিছুদিন। কেউ রাজি হয়নি। বাট নো গডেসেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড। কেউ মৃতের মাঝখানে থাকতে চায় না। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি। সেজন্য প্লুটো ছিল খুব একা। One day Pluto came to Earth and was driving along his swift chariot. সে তার রথের মাধ্যমে আসে। চ্যারিয়েট কথার অর্থটা আছে না? চ্যারিয়েট, চ্যারিয়েট কথার অর্থ হচ্ছে রথ। সে রথে চেপে আসে পৃথিবীতে দেখার জন্য। Behind some bushes and he heard the voices and laughter. কিছু দূর পরে, কিছুক্ষণ ঝোপঝাড়ের পিছনে সে খুব হাসি আনন্দের আওয়াজ পায়। হি ওয়াজ কিউরিয়াস। কিউরিয়াস মানে কৌতূহল হয়ে বসা, জানার ইচ্ছা করে কি আছে যে এত আনন্দ, এত উল্লাস।
হি স্টপড হিজ চ্যারিয়ট, সে তার রথকে দাঁড় করায়, অ্যান্ড ওয়াকড টু দ্য বুশেস, সে ঝোপের দিকে এগিয়ে যায় যেখান থেকে আওয়াজ আসছিল। There there he saw Proserpine laughing and playing with her companions who formed a circle around her. প্রপার ডেসক্রিপশন যেটা আমরা পাই শকুন্তলাতে। ঠিক আছে, মানে বললাম না অনেক মিল পাবি, হয়তো একসাথে মিল না কিন্তু অনেক মিল আছে সেখানে। কি when there he saw Proserpine laughing and playing with her companions who formed circle around her, সে দেখছে যে প্রসারপাইন মাঝখানে, এবং তোরা রিঙ্গা রিঙ্গা রোজেস খেলতি না? রিঙ্গা রিঙ্গা রোজেস খেলা হতো না? খেলতি না তোরা? মেয়েদের মধ্যে কেউ খেলিসনি? সবাই এখানে মেয়ে স্টুডেন্ট আমার, কেউ রিঙ্গা রিঙ্গা রোজেস খেলিসনি? হ্যাঁ, হাত ধরে ঘোরাঘুরি। আরে হাত ধরলো, হ্যাঁ। আর যাই হোক, এখানে যেমন কি হবে, তো মাঝখানে একজন থাকবে আর ওকে চারিদিকে ঘিরে থাকবে, এবং মেয়েরা ওকে নিয়ে ধর নাচানাচি করলো, বা মাঝখানে ও থাকবে আর চারিদিকে মেয়েরা ঘুরে বেড়াবে। ওই টাইপের হচ্ছে খেলা। তো প্রসারপাইন মাঝখানে এবং তার চারিদিকে তার বান্ধবীরা ওকে সার্কেল বানিয়ে রয়েছে। নে, আমি তো দিয়েই দিয়েছি। এখানে কোথায় আছে? আমার এখানে আছে না? এখানে খাতা আছে? এখানে নাই, দেখ কোথায় হবে। এখানে হবে না লেখানো হবে যেখানে। ওকে, দিয়ে দিয়েছিলাম আমি এখানে, আমার যা মনে পড়ছে এখানেই রেখেছিল। আচ্ছা, তাহলে একটু দাঁড়িয়ে যা তাহলে। ওকে, আহ Pluto was charmed with the sight of the lovely maiden. আচ্ছা, মেইডেন কথার তলায় দাগ দে। মেইডেন, মেইডেন কাকে বলবো? মেইডেন হচ্ছে সেই মেয়ে যার বিয়ে হয়নি, যাকে আমরা বাংলাতে বলে কুমারী। তোরা সবাই এখন কি মেইডেন্স, ঠিক আছে? মেইডেন্স, মেইডেন্স মানে কি? কুমারী মেয়ে যার বিয়ে হয়নি। সেই যে যুবতী বা সেই কুমারীকে দেখে তার খুব ভাল লাগে এবং সে চার্মড হয়ে যায়, মানে সে তার প্রেমে পড়ে যায়। হি লুকড অ্যাট প্রসারপাইন এন্ড থট, সে প্রসারপাইনের দিকে তাকায় এবং ভাবে, আই মাস্ট টেক আই মাস্ট মেক হার মাই কুইন, আমি তাকে নিজের রানী বানাবো। তোর কি বিরক্তি লাগছে শুনতে? ও আলাদাই চলছে ও। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট এন্ড বিউটিফুল, বলছে তার মুখের যা তেজ, এত সুন্দরী মেয়ে যদি আমার সাথে নরকে যায়, নরক তো আলোকিত হয়ে যাবে। এই সুন্দর মেয়ে আমার সাথে যদি নরকে গেল, নরক তো আলোয় ভরে উঠবে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। ঠিক আছে, বাট হি নিউ দ্যাট ইট কুড বি ইউজলেস টু আস্ক দ্য মেইডেন টু বি হিজ কুইন, কিন্তু জানে এর আগে বহুত রিজেকশন পেয়েছে, সব মেয়ে ওকে না বলে দিয়েছে মুখের উপর যে না, আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করি না। প্রসারপাইনকেও যদি জিজ্ঞেস করে, ও না বলবে। ও আর ওকে জিজ্ঞেস করে না, এ বলে যে একে তুলে নিয়ে বাড়ি নিয়ে যাবো, ডাইরেক্ট তুলবো, অপহরণ করবো, বিহা করবো, একে থাকতে বাধ্য। আর কি করবে? সো হি স্টেপড ইনটু হিজ, আচ্ছা, সেজন্য সে ভাবে যে না, একে জিজ্ঞেস করে লাভ হবে না। So he stepped into the circle and carried to his chariot. সে যায়, ওকে যে ঘিরে দাঁড়িয়েছিল তার ওই সখীরা, মাঝখানে যায় প্লুটো, এবং তাকে নিজের রথে তুলে অপহরণ করে নিয়ে চলে আসে। এখানে আমরা আরেকটা ইমেজারি পাই রামায়ণের মাতা সীতার রাবণের, হয় না? একদম দেখ, বললাম না মিল থাকবে। দেখ, একটা টাইমে কৃষ্ণর মিল পেলাম, একটা টাইমে শকুন্তলার মিল পেলাম, এখন আবার রামায়ণেটা চলে আসে। মানে আমরা রিলেট করতে পারি, দ্যার ইজ আ পার্সপেক্টিভ টু সি দিস কাইন্ড অফ থিংস ইন অ্যানাদার ওয়ে। ঠিক আছে, সো কোথায় ছিলাম? দ্য কম্প্যানিয়ন্স অফ প্রসারপাইন ওয়ার ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ডের তলায় দাগ হবে। ফ্রাইটেন্ড কথার অর্থ হচ্ছে ভয় পেয়ে যাওয়া। তারা ভয় পেয়ে যায় প্লুটোকে দেখে, ফ্লেড ইনটু অল ডাইরেকশন, চারিদিকে ছুটে পালায়। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেইডেন ইন হিজ চ্যারিয়ট, প্লুটো সেই ক্যাপটিভ বন্দি মেয়েটাকে নিয়ে, ক্যাপটিভ মানে হচ্ছে বন্দি, বন্দি মেয়েটাকে নিয়ে রথে করে দৌড় মেরে চলে যায়, মানে উঠতে উঠতে চলে যায়। হি ড্রোভ ভেরি ফাস্ট, সে খুব তাড়াতাড়ি রথ চালায়, যেমন রাবণ রথ চালাচ্ছিল সীতাকে হরণ করার পর, ওই টাইপের। হি স অ্যান্ড অ্যাফ্রেড দ্যাট প্রসারপাইন মাদার সিরিয়াস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ আ ডটার, কারণ তার মনে ছিল, সে জানতো যে প্রসারপাইনকে, শি ইজ দ্য ডটার অফ এ গডেস কল্ড সেরেস, তার মা হচ্ছে কি দেবী। তার মা যখন তখন প্রকট হয়ে যাবে, দুমদম করে প্রকট হয়ে যাবে, এবং দেখবে মেয়ে নাই, মেয়ে নাই, কি হলো কি হলো, খুঁজে বেড়াবে। ওর জন্য সে খুব তাড়াতাড়ি কি করে, চালিয়ে নিয়ে যায়, চালিয়ে নিয়ে যায়, এবং তাকে প্রসারপাইনকে একদম ভাবে যে আমি হেলে নিয়ে চলে যাব। ডিপার্টেন্ট মানে ছেড়ে চলে যাওয়া, কোনো কাজের প্রস্থান করা। ঠিক আছে, প্রস্থান বা বেরিয়ে যাওয়া। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ আ রিভার, কিছুক্ষণ পর প্লুটো একটা নদীর তীরে গিয়ে দাঁড়ায়। ব্যাঙ্ক অফ আ রিভার মানে নদী যেখানে টাকা জমা রাখে সেটা না, ব্যাঙ্ক অফ রিভার মানে হচ্ছে নদীর ধার। ঠিক আছে, দ্য রিভার ওয়াজ ফুল অফ দ্য ব্রিম এন্ড সো হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, দ্য রিভার ওয়াজ সো ফুল অফ দ্য ব্রিম, একদম কি বলবো, মানে একদম কানায় কানায় ভর্তি, উপচে পড়া জল নদীতে, সেটার জন্য কিন্তু সে নদীর উপর দিয়ে তো রথ চালাতে পারবে না।
টু গো ইন অ্যানাদার ডাইরেকশন would take লস অফ টাইম। এবং যদি অন্য দিক দিয়ে যায় প্লুটো, তাহলে সেটা টাইমের লস, কারণ তাকে যত তাড়াতাড়ি সম্ভব ওকে কোথায় ঢুকতে হবে? নরকে ঢুকতে হবে। সেজন্য সে কি করে? সে অন্য দিশাতেও যায় না। সো দিস উইথ দিস স্ক্রিপচার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড। তার কাছে একটা স্ক্রিপচার ছিল। স্ক্রিপচার হচ্ছে একটা রাজদণ্ডকে আমরা স্ক্রিপচার বলি, রাজদণ্ড বলি না? ওর কাছেও একটা দণ্ড আছে। ওই দণ্ড দিয়ে পড়াম করে একটা বাড়ি মারলো মেঝে এই জমিতে। যখন সে ভূমিতে পড়াম করে, ধর আমার কাছে একটা লাঠি আছে, দণ্ড, দণ্ডটা দিয়ে যখন আমি মারবো পৃথিবী দুভাগ হয়ে যাবে। যে ওইভাবে করে তখন স্ক্রিপচার দিয়ে স্ট্রাক করলো গ্রাউন্ডে, স্ক্রিপচারটাকে একদম মাটিতে জোরে মারলো, স্ট্রাক করলো। দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স। পৃথিবীর মুখটা খুলে গেল এইভাবে করে। অ্যান্ড কি কি জোরে? মান রাজদণ্ড, দণ্ড দণ্ড দণ্ড, লাঠি লাঠি, এক কথা যদি আমি বলি লাঠি, ওর সাথে একটা লাঠি ছিল, লাঠিটাকে মারলো এবং মারার সাথে সাথে জমিটা দুভাগ হয়ে গেল। দ্য গ্রাউন্ড ওপেন অ্যাট ওয়ান্স, একবারই খুললো মুখ। দ্য চ্যারিয়ট, সেই রথ, দ্য হর্সেস অল প্লাঞ্জড ইনটু দ্য ডার্কনেস বিলো। সবকিছু কোথায় চলে গেল? নরকের ভিতর। ডার্কনেসে চলে গেল মানে নরকে ঢুকে গেল। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, Proserpine seized her griddle and threw it far into the river. Proserpine কি ছিল? যে Proserpine মানে হার গ্রিডল মানে একটা বস্তু, তার শরীরে থাকা একটা বস্তু Proserpine এইভাবে করে ছুড়ে দিল। আমরা যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায়, জটায়ু যায় মনে আছে? শকুন একটা, জটায়ু যায় এবং মাতা সীতাকে উদ্ধার করার জন্য যায়। তখন রাবণ কি করে? জটায়ুর পাখা কেটে দেয় এবং ওখানে পড়ে যায়। এরপরও কি করে? মাতা সীতা কি করে? তার শরীরের আভূষণ গয়না টয়না খুলে টুলে কিন্তু কি করতে পারে? রাস্তায় ফেলে দেয়। গয়না টয়না খুলে রাস্তায় ফেলে দিতে থাকে। কখন নূপুর খুলে, কখনো নাকের নথ খুলে, কানের দুল খুলে, সমস্ত কিছু খুলে রাস্তায় ফেলে দিতে থাকে সীতা, যাতে যখন রামচন্দ্র যদি ওদিক দিয়ে যায় তাদের সীতার উদ্ধার পায়। প্রজারপাইনও ঠিক ওরকমই করে, নিজের শরীরের একটা বস্তু খুলে রাস্তায় ফেলে দেয়, যাতে যদি ওর মা আসে তাহলে ওকে চিনতে পারে। ওকে, সো she thought that the griddle might reach Ceres and her mother would be able to trace her lost daughter. যাতে সে এই আশা নিয়ে ছুড়ে যে এই গ্রিডলটা হয়তো আমার মা খুঁজে পাবে এবং আমাকে হয়তো উদ্ধার করবে। আজকে এটা ফার্স্ট পার্টি থাকলো, পরের দিন আমরা আবার সেকেন্ড পার্ট পড়বো, কিংবা অনলাইন ক্লাস এটা করানো হয়ে যাবে। সো তোরা বুঝতে পারলি কি? এক কথা যদি আমি একটা সামারি বলি, প্রজারপাইন কার মেয়ে? সিরিসের মেয়ে। এই গল্পটা কোন মাইথোলজির? রোমান মাইথোলজি, রোমের। ঠিক আছে। প্রজারপাইন খুব সুন্দরী, তাকে কার সাথে তুলনা করা হয়েছে? বসন্তের সাথে। শি ইজ দ্য স্প্রিং হারসেলফ। ঠিক আছে। তার অনেক সখী আছে। সখী মিন্স কি? লেডি কম্প্যানিয়ন্স। এবং তাকে বিয়ে করতে চায় কে? বিয়ে করতে চায় কে? প্লুটো। কে বিয়ে করতে চায়? প্লুটো। কিন্তু জানে একে বিয়ে মানে আমি ওকে যদি জিজ্ঞেস করি, হ্যাঁ আমাকে বিয়া করবা, ও বলবে ভাগ, তোর সাথে কে বিয়ে করবে? করবো না, ভাগ যা আথু, এরকম বলে চলে যাবে। তো ওকে আর জিজ্ঞেস করে লাভ নাই, তুলেই নাও। ওকে হরণ করে নেয় এবং হরণ করে নিয়ে ওকে কোথায় নিয়ে চলে যায়? নরকে নিয়ে চলে যায়। কিন্তু সেরেস প্রজারপাইনের দেহে যে আভূষণ গুলা ছিল সে খুলে বাইরে ফেলে দেয় সীতার মতো, যাতে যেমন রামচন্দ্রের উদ্দেশ্যে সীতা তার সমস্ত গয়না আভূষণ ফেলে দিয়েছিল, সেরেসও কি করে? তার গ্রিডলটাকে বাইরে ফেলে দেয়, যাতে তার মা সেরেস তাকে তার কাছে পৌঁছাতে পারে। কথা বোঝা গেল? কারো প্রবলেম এখানে? কারো প্রবলেম? কিছু বোঝা গেল? খুব শর্টে বললাম কিন্তু। প্লুটো কোথাকার দেবতা? দ্য গড অফ হেল। গড অফ ডার্ক বলবি না, গড অফ হেল। হেল মানে হচ্ছে নরক। হেল মানে কি? নরক। হেল মানে কি? হেভেন মানে স্বর্গ। হেভেন মানে কি? হেল মানে নরক। হেভেন মানে স্বর্গ আর হেল মানে নরক। প্রজারপাইনের সাথে আমরা যে অন্যান্য ক্যারেক্টার গুলোর তুলনা পাই ইন্ডিয়ানে, সেগুলো বললাম, যেমন একটা শকুন্তলা, তাই কি না? একটা শকুন্তলা। আর লাস্ট সিনে আমরা পেলাম কার মতো দেখতে? মাতা সীতা। রামায়ণের মা সীতার সাথে আমরা একটা মিল পেলাম। ঠিক আছে। ওকে, সো আজকে এত দূরই। বুঝা গেছে? কারো তো প্রবলেম নাই এখানে? বুঝা গেছে তো? ঠিক আছে, ওকে।